1975 সালের 3রা নভেম্বর থেকে শুরু করে 3, 4, 5, 6 সারা রাত ফজর পর্যন্ত 7 তারিখ ভোর পর্যন্ত এই 4-5টা দিন একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল বাংলাদেশে। রেডিওগুলো বন্ধ। আমাদের ঘরে একটা রেডিও ছিল, ভোরবেলা 7টার খবর শুনতাম ছুটে এসে। রেডিও বাজে না, কি হচ্ছে তা বলা যায় না। এখন যেমন মোবাইল প্রযুক্তি, মিনিটে সারা দুনিয়ার খবর পেয়ে যাচ্ছি। মনে হচ্ছিল দেশে কি সরকার আছে, ন্যায় কি হলো। অবরুদ্ধ একটা বাংলাদেশ 3 থেকে 7-এর সময় কিন্তু সে দেশের মানুষ কোনো কিছু বুঝে উঠতে পারেনি। রুদ্ধশ্বাসের মধ্য দিয়ে তারা সময় পার করেছিল। যাই হোক, বিভিন্ন সূত্রে রাজনীতির সংবাদপত্র বন্ধ হয়ে গেল এবং পরবর্তীতে যেসব ঘটনাগুলো প্রকাশিত হয়েছে ইতিহাসে, যে ইতিহাস বিশ্লেষকরা এটা বিশ্লেষণ করেছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব যে গণতন্ত্রের কথা বলে, যে বৈষম্যহীন সমাজের গড়ার প্রতিশ্রুতি দিয়ে, ওই পাকিস্তানিদের হাত থেকে এই পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত করার কথা বলে দেশটাকে সে আলাদা করে একটা নতুন দেশ সে গড়ল, জাতিকে মুক্তির কথা শোনালো, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের কথা শোনালো। মাত্র 3-3.5 বছরের শাসনের মধ্যে সেই বাংলাদেশকে আবার লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, পরিবারতন্ত্র, ইসলামী মূল্যবোধের সব কিছু খতম করে দিয়ে, গণতন্ত্র খতম করে দিয়ে এই দেশটাকে আবার ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছিল। এটা ইতিহাস জানে। মানুষের মধ্যে ক্রমশ ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। সব সংবাদ প্রতিনিধি বন্ধ করে দিলেন, তার পছন্দের 4টা কাগজ রাখলেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, সব দল নিষিদ্ধ। আর উনি পছন্দ করে বাকশাল একটা কায়েম করলেন। সরকারি কর্মকর্তা অফিসারদেরকেও বাকশালে যোগ দিতে, আর্মি অফিসারদেরকেও সেই দলে যোগ দিতে বাধ্য করলেন। তাহলে রাজনৈতিক দল নাই, সংবাদপত্র নাই, ট্রেড ইউনিয়ন অধিকার নাই, দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষের 74-এর দুর্ভিক্ষে মানুষ জাল পরে বাসন্তীরা দুনিয়ার সামনে বাংলাদেশের সে নিষ্ঠুর দুর্ভিক্ষের সাক্ষী হয়ে গেল। এই 71 থেকে 75 রক্ষী বাহিনীর হাজার হাজার লোক খুন করলো রাজনৈতিক প্রতিপক্ষকে ধরে ধরে। রাজনৈতিক দল, সংবাদপত্র, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, প্রেসের স্বাধীনতা, 75 সালের 16 জুন সব সংবাদপত্র বন্ধ করে দিল। একটা ডিক্টেটোরিয়াল বাকশালী শাসনের মধ্য দিয়ে এই দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে গেল। পাকিস্তানিদের থেকে শোষণের মুক্তির কথা বলে যা করা হয়েছিল, তিনি আবার ভারতীয় আধিপত্যবাদের দালালি করে আমাদের সংবিধানটাকে তছনছ করে একটা নাস্তিকতাবাদী ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে ঠেলে দিয়ে গোটা জাতিকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় 75 সালের 3রা নভেম্বর থেকে নিয়ে এই ঘটনা ঘটল। 75 সালের 5ই আগস্ট তিনি দুনিয়া থেকে চলে গেলেন। 15ই আগস্ট, 75 সালের 15ই আগস্ট। 5ই আগস্ট এমন এক দিন হয়ে গেছে যে কথা কইতে গেলে ওইটা আসে মুখে। 75 সালের 15ই আগস্ট যা হয়েছিল, আওয়ামী লীগের লোকেরা বক্তৃতা করেন যে জাতির পিতাকে, তাদের ভাষায় জাতির পিতাকে হত্যা করেছে এবং সে তার ভাষায় তারা দায়ী করে তার রাজনৈতিক সব প্রতিপক্ষকে। আমরা তো প্রশ্ন করি, 75 সালের 15ই আগস্টে কোনো বিএনপিও ছিল না, জামাত ইসলামীও ছিল না, উনি তো একদলই ছিলেন। কারা তাকে হত্যা করেছিল? যারা তার হত্যাকারী ছিল তারা তার দলের লোক এবং সেনাবাহিনীর লোক, তার পোষা লোক। তিনি কাদেরকে তার পিতার হত্যার দায়ী করেন? সেই পিতার হত্যার শোক আর দুঃখের চেতনা বিক্রি করে এদেশের মানুষের তিনি সহানুভূতি কামাই করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ 24 সালের 5ই আগস্ট এই সব প্রতারিত সহানুভূতি আর মায়া কান্নার বেড়াজাল ছিন্ন করে নতুন সূর্যের উদয় করে দিয়েছে। সে যে অভিনয় করেছে, সে যে মায়া কান্না করেছে, সে যে মিথ্যা চেতনার ব্যবসা করেছে, এটা 5ই আগস্ট লক্ষ কোটি উত্তাল ছাত্র জনতার বিপ্লবে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার প্রিয় ভাইরা, সেই 15ই আগস্টে তিনি বিদায় নিলেন। তখন বাংলাদেশ একটা ইতিহাসের বাঁক বদলে গেল। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতা এবং সেনাবাহিনীর সাহসী সিপাহী জনতার তারা সেই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে দেশের সেনাপ্রধান এবং মূলত তিনি শাসকের ভূমিকায় চলে আসলেন। এটা আবার ভারতপন্থী, মুজিবপন্থী কিছু সেনা অফিসারদের সহ্য হলো না। তারা এই 3রা নভেম্বরেই জিয়াউর রহমানকে বন্দি করে ফেললো। তাকে হত্যার চক্রান্ত করা হলো, ক্যান্টনমেন্টে তাকে বন্দি করে ফেলা হলো। সেটার আবার পাল্টা কু করার জন্য সেনাবাহিনীর মধ্যে একটা আলাদা রকম বিভক্তি শুরু হলো। খালেদ মোশাররফ ছিলেন তখন
মেজর জেনারেল খালেদ মোশাররফ, তিনি এই পাল্টা কু করে জিয়াউর রহমানকে বন্দী করে ফেলেছিলেন। জিয়াউর রহমানের ভক্ত, অনুরক্ত, দেশপ্রেমিক, ভারত বিরোধী ইসলামী জনতার সাপোর্ট এবং সমর্থন সেখানে ছিল, এবং তখন জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে খুব বিপুল জনপ্রিয় অফিসার ছিলেন এবং ভারতমুখী, মুজিববাদমুখী, ধর্মনিরপেক্ষতামুখী রাজনীতি থেকে 15ই আগস্ট যে ইতিহাসের বাঁক বদলে দিয়েছিল, সেটাকে আবার ভারতমুখী করার জন্য 3রা নভেম্বর জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে আটকানো হয়েছিল। এটার বিরুদ্ধে আবার পাল্টা আর একটা অভ্যুত্থানের জন্য সেনাবাহিনীর মধ্যে পোলারাইজেশন শুরু হলো এবং সেনাবাহিনী, সিপাহী জনতার একটা ঐক্য গড়ে উঠল। জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্দি দশা থেকে মুক্ত করতে হবে। এখানে এসে কর্নেল তাহের জাসদ গণবাহিনী তারা তৈরি করেছিল। এই হাসানুল হক ইনু, রব, জলিল, আজকে তো নানান রাজনীতির বদলে এখন ওনাদের কিছু পরিবর্তন হয়েছে, যারা ওই সময় ছিলেন নেতৃত্বে, তারা গণবাহিনী তৈরি করে সেনাবাহিনীর মধ্যে রাজনীতি আর একটা পাল্টা অভ্যুত্থান, তারাও সুযোগের অপেক্ষায় ছিল যে এই দেশে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদলে এই পাল্টা অভ্যুত্থানে তারাও ক্ষমতায় যেতে পারে কিনা। কর্নেল তাহেরের তখন আরেকটা স্বপ্ন এবং প্রচেষ্টা আর্মির মধ্যে তিনি শুরু করেছিলেন, কিন্তু সেটাও সফল হয়নি। দেশপ্রেমিক সেনাবাহিনী 6ই নভেম্বর সাহসিকতার সাথে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে মুক্ত করেন এবং তিনি 7 তারিখ ভোরে ফজরে, আপনারা পত্রপত্রিকা ইতিহাসে দেখেছেন, হাজার হাজার সেনাবাহিনী, জনতা, সিপাহী, সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে, গাড়িতে, সাজোয়া জানে, রাজপথে মিছিল করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে ভারতমুখী রাজনীতিকে ফিরিয়ে বাংলাদেশমুখী করে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার আরেকটা বিজয় 7ই নভেম্বর সূচিত হয়েছে। জিয়াউর রহমান মুক্ত হলেন, রাজনীতির একটা বহুদলীয় গণতন্ত্রের ধারায় তিনি আবার দেশকে ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন। সময় কম, আমরা খুব দীর্ঘ বক্তৃতায় যাব না। এই জন্য আমরা একথা বলি যে 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাঁক বদলের দিন। কিন্তু 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষবাদী ভারতীয় আধিপত্যবাদীদের রাজনীতির কবর হয়ে বাংলাদেশ যে একটা বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতার দিকে যাত্রা শুরু করেছিল এবং পিপিআর ইত্যাদি সমস্ত বিধিনিষেধ তুলে নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমানের সময় কিন্তু শুরু হয়েছিল। 7ই নভেম্বরে যারা বেনিফিশিয়ারি ছিলেন, প্র্যাকটিক্যালি তাদের উচিত ছিল শেখ মুজিব, আওয়ামী লীগ এবং বাকশালী রাজনীতি, গণতন্ত্র ধ্বংসকারী রাজনীতির বৈশিষ্ট্যকে বুঝে পরবর্তীকালে সব রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের উচিত ছিল ওই ধারায় বাংলাদেশকে ধরে রাখা, কিন্তু তারা পারে নাই। 7ই নভেম্বরের যারা সুবিধাভোগী ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, যারা রাজনীতিতে আসার, সংবাদপত্রের স্বাধীনতা পাওয়ার যতটুকু তারা অধিকার পেলেন বহুদলীয় গণতন্ত্রের সুবাদে, সেই 7ই নভেম্বরের বেনিফিশিয়ারিরা 7ই নভেম্বরের চেতনাকে পরবর্তী শাসনকালে ধরে রাখতে পারেননি বলে আবার ওই আওয়ামী বাকশালীরা ক্ষমতায় এসে 15 বছর একটানা, এরপরে আবার 96 থেকে এসে 2001, প্রায় 20-21-22 বছর তারা আবার দেশ শাসন করে গেল। এটা ছিল, আমি বলবো, ইতিহাস বিশ্লেষণ করে দেখা যাবে যে 7ই নভেম্বরের বেনিফিশিয়ারি যারা ছিলেন তারাই 7ই নভেম্বরের চেতনার উপরে, বাক বদলের ইতিহাসের উপরে দেশকে টিকে রাখতে ব্যর্থ হয়েছিলেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট 2024 আবার নতুন ইতিহাসের বাক বদল করে আমরা আবার আমাদের আসল ঠিকানার দিকে যাত্রা শুরু করেছি। আমাদের স্বপ্ন সেই দিন পূরণ হবে যেদিন চূড়ান্ত বিপ্লবে আল্লাহ তাআলার দিন বিজয়ের মধ্য দিয়ে মানুষের একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে দুঃখী, ক্ষুধার্ত, অন্নহীন, বস্ত্রহীন, অধিকারহীন, বঞ্চিত, মজলুম মানুষের মুক্তির জন্য একটা ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারব। সেটাই হবে আমাদের চূড়ান্ত স্বাধীনতা, সেটাই হবে আমাদের চূড়ান্ত বিপ্লব। আমরা সেই সুন্দর দিনের জন্য কিন্তু অপেক্ষা করছি।